অট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। গতকাল ছিল আমাদের সেই দিন যেদিন আমরা অপেক্ষা করেছিলাম যে আমরা বিচার পাবো, অভয়া বিচার পাবে, আমরা বিচার পাবো। আমাদের সমস্ত অপেক্ষা, প্রতীক্ষা, প্রতিরোধ, ক্ষোভ, আগুন জ্বালানো সার্থক হবে। কিন্তু কি পেলাম? পেলাম হচ্ছে সঞ্জয় রায়, সেই নাকি একমাত্র ধর্ষক, একমাত্র অভিযুক্ত খুনি, আর কারোর কোনো নাম সামনে এলো না। আর তার সঙ্গে সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবনের সাজা, সঙ্গে 1 লাখ টাকার জরিমানা, তার সঙ্গে পরিবারের জন্য 17 লক্ষ টাকার ক্ষতিপূরণ। অনেকেই বলছেন যে অভয়ের দাম তাহলে 17 লক্ষ, এটাই কি নির্ধারণ হয়ে গেল? বাড়িতে একটা মেয়ে থাকলে, সেই মেয়েকে বড় করলে, সেই মেয়েকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ালে, তারপর মাথায় কি রেখে দেবেন বাবা মা যে এই মেয়ের সঙ্গে কোথাও কিছু অপরাধ হয়ে গেলে তার দাম পাবো আমি 17 লাখ টাকা, তাই কি? কিন্তু আজ শুধুমাত্র এই রায় নিয়ে আলোচনা করব না, আলোচনা করব এই রায়ের পরের অংশ নিয়ে। পরের অংশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই রায় সম্পর্কে জানা। তিনি ঘটনাচক্রে রায় বেরোনোর পর খবর পাননি, পেলেন সংবাদ মাধ্যমের কর্মীদের মাধ্যমে আর কি। যখন রিপোর্টাররা তার কাছে গেলেন, প্রশ্ন করলেন, তিনি বললেন যে আমি এই প্রথম, এই মুহূর্তে, এই মাত্র জানতে পারলাম আপনাদের থেকে, রায় বেরিয়ে গেছে, আমি জানতে পারিনি। ধরে নিলাম মুখ্যমন্ত্রীকে কেউ জানাননি রায় বেরিয়ে গেছে। তিনি বাইট দেওয়ার আগে, বক্তব্য রাখার আগে মিডিয়ার লোকজন, সংবাদকর্মী, সাংবাদিকদের মাধ্যমে তিনি জানতে পারলেন যে রায়তে কি বলা হয়েছে, এবং বলার সঙ্গে সঙ্গে তিনি স্বতঃপ্রণোদিতভাবে তার রিপ্লাইও দিয়ে দিলেন। এবং সেখানে তিনি বললেন যে আমার হাতে ছিল না, আমার হাতে থাকলে আমি ফাঁসির সাজা করিয়ে দিতে পারতাম, কিন্তু আমার হাতে তো ছিল না। আমার হাত থেকে, রাজ্য থেকে কেড়ে এই তদন্তের দায়ভার সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে কে কেড়ে নিল এই ঘটনার সঙ্গে। এমন তো নয় প্রত্যেক মুহূর্তে যেরকম বলা হয় যে বিজেপির বিষয় নিয়ে নাকি সিবিআই এর অন্য স্ট্যান্ড থেকে, তাহলে এক্ষেত্রে ধর্ষণের সঙ্গে তো বিজেপি যুক্ত নয়, তাহলে কে কেড়ে নিল? রাজ্যের বিরোধী দল চাইনি সিবিআই হোক, এমনকি অভয়ার মা, অভয়ার বাবা, তারাও চাননি সিবিআই হোক, এমনকি যারা আন্দোলনরত সহযোদ্ধারা ছিলেন, ডাক্তাররা ছিলেন, জুনিয়র ডাক্তাররা ছিলেন, তারাও চাননি সিবিআই হোক। তাহলে সিবিআই হলো কি করে? এমন তো নয় যে কেউ এসে সিবিআই রাজ্যের থেকে তদন্ত সিবিআইকে কেড়ে দিয়ে দিল, তা তো নয়। সিবিআই হয়েছে কোর্টের নির্দেশে। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন, রায়কে সম্মান জানিয়ে তিনি বলছেন যে আমার হাতে থাকলে আমি ফাঁসির সাজা করিয়ে দিতে পারতাম। যেরকম লাস্ট 2-3টে কেসে করিয়েছিলাম, কোথাও 56 দিন, 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমি ফাঁসির সাজা করিয়ে দিয়েছিলাম। আমি জানি না যে এই ফাঁসির সাজা করিয়ে দেওয়াটা কিভাবে রাজ্যের প্রশাসনের হাতে থাকে। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি না হওয়ার পর থেকেই আসরে নেমে পড়েছে আসলে রাজ্যের শাসক দল। সূত্রপাত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং ঘটনা ঘটে। তারপর স্রেফ সিবিআই এর ঘাড়ে বন্দুক রেখে নিজেদের যাবতীয় দায়িত্ব ঘাট থেকে ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টাও দেখতে পাওয়া যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের। যদিও সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের মামলার আবেদন গৃহীত হয়েছে। কেউ তার আগে শোনানো খুব জরুরি যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই রায় শোনার পরপরই, যেটা তিনি নিজের কোনো লোক মারফত শোনেননি, তার নেটওয়ার্ক মারফত এই রায়ের খবর তিনি জানতে পারেননি। তিনি জানতে পারলেন যখন তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন যে এই মাত্র জানতে পারলাম। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা বললেন তাই আমি জানলাম, আমি আগে শুনিনি। ঘটনাচক্রে রায় ঘোষণার বেশ অনেকক্ষণ পর কিন্তু সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছন। তো মুখ্যমন্ত্রী সেই সময় আসলে বলেছিলেনটা কি? তার হাতে থাকলে কি কি হতে পারত, তিনি কি কি করাতে পারতেন, ফাঁসির সাজা নিতে পারতেন, ফাঁসির সাজা করাতে পারতেন। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভয়া কাণ্ডে
শিয়ালদা আদালতে রায় ঘোষণার পর খুব জরুরি সেটা শোনানো। আর শুরুতেই শোনানো যাক মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন, সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। মমতা বন্দ্যোপাধ্যায় খুশি নন, ফাঁসির সাজা হলে তিনি খুশি হতেন এবং তার হাতে থাকলে অনেক আগেই নাকি অভয়াকাণ্ডে ফাঁসির সাজা তিনি ফাঁসির অর্ডার দিয়ে দিতেন, তারপর তিনি আবার শুধরে বলেন যে ফাঁসির সাজা করিয়ে দিতে পারতাম। এ ধরনের নৃশংস ধর্ষণ হত্যাকাণ্ডের পরে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই প্রতিক্রিয়া দেখার পর অনেকেরই মনে হতে পারে যে তিনি তো চেয়েছিলেন, তাহলে তিনি চেয়েছিলেন যে তার হাতে থাকুক, তার হাতে থাকলে তিনি অনেক কিছু করতে পারতেন। রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন তার হাতে থাকলে তিনি কি কি করতে পারতেন এই নৃশংস ধর্ষণ হত্যার ঘটনা ঘটার পর। এই জায়গাতে একটু মনে করে দিতে চাই মাননীয়া, আরো একটা রায়ের কথা মনে করাতে চাই। উত্তর 24 পরগনার কামদুনির ধর্ষণ এবং হত্যা মামলা, কি ভয়ঙ্কর, কি মর্মান্তিক, কি নারকীয় সেই ধর্ষণ হত্যা, যেখানে ছোট থেকে চোখের সামনে বেড়ে ওঠা একটা বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ে যাকে পাড়াতে জন্ম থেকে চাচা বলে ডেকে এসেছে, কাকু বলে ডেকে এসেছে, যাকে জন্মাতে দেখেছে সেই পাড়ার চাচারা কাকুরা এক বৃষ্টির দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় তাকে টেনে নিয়ে গিয়ে ভেরির মাঝখানে একটা ঘুমটিতে প্রত্যেকে জোর করে ধর্ষণ করে এবং তাকে তারপর তার দেহটাকে এমনভাবে ক্ষতবিক্ষত করা হয়, পা দুটোকে দুদিকে টেনে হিচড়ে ফাঁক করে দেওয়া হয়, তার অন্তর্বাস পর্যন্ত ছিঁড়ে যায়, পার্টে পার্টে পিস পিস তার অন্তর্বাস উদ্ধার হয়েছিল। মেয়েটি পরীক্ষা দিয়ে ফিরছিল। সেই ঘটনার রায় নিম্ন আদালতে, সেই ঘটনার মামলার রায় যখন নিম্ন আদালতে বদলে গিয়েছিল উচ্চ আদালতে, নিম্ন আদালতের রায় যখন উচ্চ আদালতে বদলে গিয়েছিল, সেই সময়তে সিআইডির বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ উঠেছিল, কারণ সেটা ছিল রাজ্যের হাতে, সেটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে এবং সেই রায়তে যা ছিল সেটাও কিন্তু বদলে যায় উচ্চ আদালতে। নিম্ন আদালতে ফাঁসির সাজা দেওয়া হয়, উচ্চ আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত সাইফুল আলী, আনসার আলীর সাজা বদলে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয়। নিম্ন আদালতে আরো এক ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলী বেকসুর খালাস পেয়ে যায়। নিম্ন আদালতে আমৃত্যু জেলের সাজাপ্রাপ্ত ইমানুল ইসলাম, আমিনুর ইসলাম এবং ভোলানাথ নস্কর 10 বছর জেল কাটার পরে খালাস পেয়ে যায় হাইকোর্ট। এই রায়ের পর আদালতের ঘাড়ে, আমি বলবো না এই রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আজকে যেরকম আমরা শুনলাম, গতকাল একটা রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমার হাতে থাকলে, আমাদের হাতে থাকলে আমি ফাঁসির সাজা করিয়ে নিতে পারতাম। সেদিন কামদুনির রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম, কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন। হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল। এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য। আজকে আমার কাছে একটি কেস এসেছিল, আমি বলছি এখন আমি করতে পারবো না।
তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না। আমরাও বন্দি মুক্তি চাই, আমরা 700-1500 ওপর লোককে মুক্তি দিয়েছি, কিন্তু দেয়ার ইজ এ লিমিট ফর কেস টু কেস বেসিস। কখনো আপনি বলবেন করা যাবে না, কখনো বলবেন করা যাবে, কোনটা মানবো? কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের বক্তব্য? শুধু সেটা নয়, একের পর এক বিভিন্ন ঘটনার ক্ষেত্রে যা মুখ্যমন্ত্রীর হাতে ছিল সেগুলোর ক্ষেত্রে বা কি কি ব্যবস্থা নিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান? প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই। এমনকি যে আরজিকর নিয়ে আজকে তোলপাড় হয়ে গেছে গোটা রাজ্য, সেই আরজিকর কাণ্ডেই বা শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে এসেছিলেন মনে পড়ছে? শুনুন একবার। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, আমি মনে করি ইয়েস ইট ইজ এ রেয়ার সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম, এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই আপনারা হাতে একটা করে ফোন পাবেন। এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। অসাধারণ অসাধারণ দারুণ রাস্তা বার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোথাও কোনো গন্ডগোল হয়, কোথাও কোনো ধরনের অভিযোগ ঘটে, কোনো ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর দায়িত্ব দিয়েছেন, তারা নাকি ফোন করে জানাবেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এই অঙ্গনওয়াড়ি কর্মীরা সামান্য বাড়ির হিসেব দিতে পারে না, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে হয়। সামান্য আবাসের প্রকল্প, আবাসের লিস্ট মেলানোর ক্ষমতা থাকে না অঙ্গনওয়াড়ি কর্মীদের। আপনি তাদের উপরে দায়িত্ব দিচ্ছেন এলাকায় কিছু হলে পুলিশকে ফোন করে জানাতে। আর এলাকার মেয়েরা যখন প্রকাশ্যে বলেছিল সন্দেশখালীর ক্ষেত্রে, তখন বা কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? আমি জানি না যে এত কন্ট্রাডিকশন কেন, অর্থাৎ এত দ্বিচারিতা কেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে কি কি সাজা পাওয়া যেত? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকাকালীন কোন কোন ধর্ষণের ঘটনা পরিণতি পেয়েছে একবার দেখাই বরং। আজ আমি ভাবছিলাম, একটা লিস্ট করছিলাম, খুব স্বল্প সময় কয়েকটা মাত্র পয়েন্ট দেখাই যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকাকালীন কি কি জিনিস আমরা পেয়েছি। ধর্ষণ খুনের ঘটনায় ফোনে আত্মহত্যা বলে চালানো হলো, তখন তো আপনার হাতেই ছিল মাননীয়া, আপনার হাতেই তো ছিল। তখন ধর্ষণ খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো কেন? ফোন করে কেন বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে? আপনার হাতেই তো ছিল কেসটা, সাত তাড়াতাড়ি মেয়েটাকে পোড়ানো হলো কেন? সমস্ত তথ্য প্রমাণ গায়েব করে দেওয়ার জন্য। আপনার হাতেই তো ছিল কেসটা, তাহলে টালা থানার পুলিশ কেস ডায়েরিতে ইচ্ছে মতো সময় বসিয়ে গেল কেন? কেন? আপনার হাতেই তো ছিল কেসটা মাননীয়া, তাহলে ক্রাইম জোনকে আপনি প্রোটেক্ট করলেন না কেন, ঘিরে রাখলেন না কেন? আপনার হাতেই তো ছিল। পোস্টমর্টেম রিপোর্টটা 2 নম্বরই হয়ে গেল কি করে? সেখানে জল মিশে গেল কি করে? সবকিছু স্পষ্টভাবে কেন জানা যাচ্ছে না? আপনার হাতেই তো ছিল। আপনার দপ্তর, আপনার হাসপাতাল ভাঙচুর চললো কেন মাননীয়া? আপনার হাতেই তো ছিল। কুলকিনারা করতে পেরেছেন নাকি? আপনার হাসপাতালে, আপনার হাতে থাকা দপ্তর, আপনার হাসপাতাল, সেখানে ইমার্জেন্সি ওয়ার্ডকে বাঁচাতে পারলেন না কেন? টালা থানার ওসি সন্দীপ ঘোষ কাউকে গ্রেপ্তার করতে পারলেন না কেন? আপনার হাতেই তো ছিল তখন। আপনার পছন্দের পাত্র সন্দীপ ঘোষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে 9 বার অভয়ার নাম বলেছিল, তাকে অ্যারেস্ট করতে পারলেন না কেন মাননীয়া? মাননীয়া কামদুনিতে কেন ফাঁসি দিতে পারলেন না শেষ পর্যন্ত? কেন 10 বছরে 15 বার আইনজীবী বদল করেছিলেন? উত্তর আছে। আপনার হাতেই ছিল মাটিয়া, আপনার হাতে ছিল দেগঙ্গা, ফাঁসি হয়নি কেন? আপনার হাতে ছিল ইংরেজবাজার, আপনার হাতে ছিল বাঁশদ্রোণী, ফাঁসি হয়নি কেন? আপনার হাতে ছিল চোপড়া, আপনার হাতে ছিল কালিয়াচক, আপনার হাতে ছিল কালিয়াগঞ্জ, ফাঁসি হয়নি কেন? কালিয়াগঞ্জে একজন ধর্ষিতা মেয়ের নগ্ন দেহটাকে দিনের আলোয় আপনার পুলিশ টানতে টানতে নিয়ে যায়, হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায়,
থামাতে পারেননি কেন? ব্যবস্থা নেননি কেন? কালিয়াগঞ্জের ধর্ষণে ফাঁসি এখনো কেন হলো না? হাঁসখালির ঘটনার পরে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন কি করে উঠতে পারে? সে প্রেগনেন্ট ছিল কিনা আপনার হাতে তো ছিল, তখন হাতে থাকলে চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায় নাকি? আপনার হাতেই ছিল, অথচ কামদুনির প্রতিবাদীদের আপনি মাওবাদী তকমা দিয়ে দিয়েছিলেন কেন? আপনার হাতে থাকা দপ্তর সেখানে ধর্ষণের রেট ঠিক করে দেওয়া হয় কেন? এর উত্তরগুলো আছে কি? আজ সিবিআই এর কাঁধে বন্দুক রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন যে অপরাধী বেঁচে গেলে নাকি আরো একটা ঘটনা ঘটবে। তাহলে এই যে লম্বা তালিকা আমি পড়ে শোনালাম, সেই অপরাধীরা যারা ঘুরে বেড়াচ্ছে কামদুনি থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গাতে, তারা কোন কোন ঘটনাগুলো ঘটাবে তার দায় কে নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন কি বলছেন। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিল। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব বলছিলেন যে ডিগ্রির জন্য এত লড়াই, সেই ডিগ্রিটাই কি, সেই নামটাই মুছে গেছে। কিন্তু আমি চাইবো ভগবান ঈশ্বর আমাকে একটা ডায়মন্ড দিয়েছিলেন, সেটা আমি ধরে রাখতে পারলাম না। এই সমাজের জন্য, এই সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালো মেধা থাকলেই শুধু হবে না, বাবা মাকেও প্রভাবশালী হতে হবে যদি স্বপ্ন পূরণ করতে হয়। বলছিলেন যে ডিগ্রির জন্য এটা মনে হয় কেন মেয়েকে আমি আরজি করে ভর্তি করলাম, না হলে হয়তো আমি মেয়েটাকে হারিয়ে ফেলতাম না। আরজি করতে চান্স পেয়েছিল মেধার জন্য, এবং আমিও সেদিন খুব খুশি হয়েছিলাম। এবং ও সেদিন বারবার আমাকে এটাই বলেছিল, মা তুমি খুশি হয়েছি তো? আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। এই ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা, আমার মেয়ের দায় প্রশাসন এড়াতে পারে না। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। তার সব স্বপ্নই অধরা, সে শুধু বাবা মাকে দিয়েই গেছে, নিয়ে যায়নি কিছুই। তার সেই শব্দবাহী গাড়ির টাকাটুকুও কি দিতে পারতাম না? ও তো এটাও বলবে, মা বাপি তোমরা এটুকুও করতে পারলে না আমার জন্য। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? এই সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালো মেধা থাকলেই শুধু হবে না, বাবা মাকেও প্রভাবশালী হতে হবে যদি স্বপ্ন পূরণ করতে হয়।
জানি না শেষ যেটা করলেন অভয়ার মা, যে হয়তো একটাই আফসোস যে আমরা প্রভাবশালী নই, কারণ মেয়েকে বড় করা এই সময় দাঁড়িয়ে শুধুমাত্র একটাই কাজ হতে পারে না। যতই আপনার সন্তান মেধাবী হোক না কেন, যতই আপনার সন্তানকে ভালো করে পড়াশোনা শেখান না কেন, বোধহয় দিনের শেষে এটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, যে প্রশ্ন আজকে অভয়ার মা এবং বাবা আমাদের সামনে রাখলেন, গোটা সমাজের কাছে, আমাদের কাছে, বোধহয় প্রভাবশালী হতে হয়, নাহলে সব ক্ষেত্রে একই পরিণতি, একই জিনিস। আর তার সঙ্গে এই প্রশ্নটাও, যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম, যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে থাকলে তিনি কি কি করতে পারতেন, জানানি আমাদের উত্তর অজানা। আমি উত্তর খোঁজার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন এক এক করে আমি আলাপ করে নেবো। রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল। আমি কিছুক্ষণ আগে কামদুনির কথা বলছিলাম। 10 বছরে 15 বার আইনজীবী বদল, এবং তারপর যেখান থেকে প্রতিবাদ শুরু হয়, বিক্ষোভ শুরু হয়, সেই সময় তো খুব সহজে হাতে থাকলে, উনি বলেছেন না যে আমার হাতে থাকলে আমি এই করে নিতাম, হাতে থাকলে বোধহয় মাওবাদী তকমা দিয়ে দেওয়া যায়। যেরকম আরজি করে বেশ কিছু প্রতিবাদীদের, আমি জানি না যে সেই কার হাতে তারা রয়েছেন, যে হাতে থাকলে আরজি করে প্রতিবাদ করার পর তার জন্য শো থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে সেখানে কোপ বসানো যায়, অদৃশ্যে কোন হাত রয়েছে, কোন হাতের কারসাজি রয়েছে। আমার সঙ্গে রয়েছেন প্রতিবাদী বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস। এটা প্রভাবশালী নন, জানি না বিচার পেয়েছেন কিনা, প্রশ্ন করবো আরও একবার, এর আগে কথা বলেছি। রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন আইনজীবী শাসক দলের পন্থী রাধামোহন রায়। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করবো এই মুহূর্তে টুম্পা এবং অসিত বিশ্বাসকে দিয়েই। আজকে যখন শুনছেন আপনারা যে এই ঘটনার পর, এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার হাতে থাকলে, আমাদের হাতে থাকলে আমরা ফাঁসির সাজা করিয়ে নিতে পারতাম। যদিও সেখানে হালকা ফাম্বেল করেন তিনি, সে বক্তব্যটা শুনলে আপনারা দেখতে পাবেন যে উনি বলছেন যে আমার হাতে থাকলে আমি ফাঁসির অর্ডার দিতাম, পরে সেটাকে আবার ফাম্বেলটাকে ঠিক করে বলেন যে আমি আসলে ফাঁসির অর্ডার করিয়ে নিতে পারতাম, করিয়ে নিতে পারতাম। 3-4 বার উনি ফাম্বেল করেন ছোট ছোট। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো খুব সম্ভবত ছিল কামদুনিটা। টুম্পা, কামদুনির ধর্ষকরা তো কোথায় রয়েছেন এখন, দেখতে পান বাড়ির আশপাশে? ওইখানে অবশ্যই দেখতে পাই, ঘুরে টুরে বেড়ায় তারা তো দিব্যি একটা জঘন্যতম অপরাধ করে আজকে তারা দেখুন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের মাননীয়া যে কথাটা বলেছেন, যখন আমি দেখছিলাম সত্যি আমি আমার রাগ হবে না হাসি পাবে এটাই আমি ভেবে পাচ্ছিলাম না। কারণ আমাদের রাজ্যে কামদুনি বলে না, কামদুনি থেকে একাধিক ঘটনা আছে ধর্ষণের মতো ঘটনা। কামদুনি, হাঁসখালি, খরজনা, মধ্যমগ্রাম, গাইঘাটা, প্রচুর ঘটনা আছে যে রেপের মতো ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত সব কিছুই তো, সব মামলাটাই তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ছিল। কোন জায়গায় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁসিটা দিয়েছেন বলুন? আমরা উল্টো কলে কি দেখেছি, যে ফাঁসির আসামি যখন আমরা হাইকোর্টে যেতাম, কামদুনির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে আমি তো চেয়েছিলাম, আমি তো ফাঁসির সাজা করিয়ে দিয়েছিলাম, এখন যদি উচ্চতর আদালত, যদি হাইকোর্ট যদি মনে করে তাহলে আমার কি করার আছে? দেখুন, উনি তো করিয়ে দিয়েছিলেন। আমরা তো যখন হাইকোর্টে গেছি তখন তো আমরা দেখেছি যে কিভাবে তথ্য প্রমাণ, মিথ্যা তথ্য প্রমাণ হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে। কারণ একটা হাইকোর্টের কাছে যে তথ্য প্রমাণ পেশ করবে তার ভিত্তিতেই কিন্তু জাজ রায় ঘোষণা করে। সেই ক্ষেত্রে মিথ্যা প্রমাণ তথ্য পেশ করা হয়েছিল বলেই তো আজকে ফাঁসির আসামি ছিল। আইনজীবী এক ছিলেন। আমরা দেখেছি যখন হাইকোর্টে যেতাম তখন একে একে 14টা আইনজীবী চেঞ্জ হয়েছে, এবং তারা শুধুমাত্র টাকার জন্য চেঞ্জ হয়েছে, এবং কিভাবে দোষীদেরকে আড়াল করার জন্য মিথ্যা তথ্য প্রমাণ। 15 বার আইনজীবী চেঞ্জ, প্রত্যেক আইনজীবী তো সরকারি আইনজীবী ছিলেন। হ্যাঁ, প্রত্যেকটা আইনজীবী। সেখানেই তো আমাদের প্রথমে তো ডাউট হয়েছিল যখন আমরা একে একে আমরা জিজ্ঞাসা করছি যে আপনারা কেন বারবার একের পর এক চেঞ্জ হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে আমাদের পিছন থেকে চাপ সৃষ্টি আসছে, সেই কারণে আমাদের সরে দাঁড়াতে হচ্ছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মামলা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ছিল। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দোষীদের আজকে ফাঁসি দিতে পারলো না? আজকে শুধু কেন্দ্রের হাতে, আজকে সিবিআই তদন্ত করছিলেন বলে উনি গলার জোর দেখিয়ে বলতে পারছেন যে হচ্ছে আমার হাতে থাকলে আমি ফাঁসি দিতে পারতাম। 1 সপ্তাহ ধরে তো ওনার রাজ্যের কলকাতা পুলিশের হাতে ছিল। উনি 1 সপ্তাহ ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন, তার ভিত্তিতেই আজকে কিন্তু দোষীরা। আমি আসবো নিশ্চয়ই, অভয় নিয়ে আলোচনা করছি, আমাদের সবাইকার মুখস্থ হয়ে গেছে। আমার একটা জাস্ট আপনার কাছে প্রশ্ন, আমি আজকে দেখছিলাম, তাই সব নাম তো সবসময় মনে থাকে না। সাইফুল আলী, আনসার আলী, তাছাড়া হচ্ছে আমিন আলী, বেকসুর খালাস পেয়ে গেছে। আমিন আলী কোথায় রয়েছে এখন?
সবাই যার সেই বাড়িতেই আছে, বাড়িতেই আছে, ওই এলাকায় আছে, বাড়িতে কামদুনিতে ওই এবং শুধু বাড়িতে জন্য না, আমরা এখনো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তাদের ফ্যামিলি থেকে এবং যাদেরকে ছাড়া হয়েছে তাদের ফ্যামিলি থেকে কন্টিনিউ ভয় দেখানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে কই আমাদেরকে আটকাতে পারলো না, তো সেই তো আমরা বেরিয়ে আসলাম, এত আন্দোলন করে কি হলো, এইভাবে হুমকি দিচ্ছে। এটাই আমি শুনতে চাইছিলাম, যারা বেরিয়ে এসেছে ফাঁসির সাজাপ্রাপ্ত যে সমস্ত আসামিরা কামদুনির ক্ষেত্রে, তারা এলাকাতে কি বলে বেড়াচ্ছে, খুব জরুরি ছিল। আমি আসবো অসিতবাবুর কাছে। প্রভাবশালী নন আপনি, বরুণ বিশ্বাসও ছিলেন না, মেধা ছিল, কিছু সদিচ্ছা ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বুকের পাটা ছিল। এতদিন ধরে লড়াই করেছেন, এতবার মিডিয়া কভারেজ হয়েছে, আমরা প্রশ্ন করেছি, শেষ পর্যন্ত মনে হয়েছে যে সমস্ত বিচার পেয়ে গেছেন? এই যে অভয়ের মা এসে বলছেন কাঁদতে কাঁদতে, আমার এখনও নিজের বলতে গেলে আমার নিজের গলাকে পেয়ে এখনও হাত পা ঠান্ডা হয়ে যায়। উনি আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলছেন যে একটা বিষয় আমি বুঝে গেছি, এই সমাজে শুধুমাত্র সন্তান মেধাবী হলে হয় না, লেখাপড়া শেখালে হয় না, বাবা মাকে প্রভাবশালী হতে হয়, নয়তো যে কোনো পরিবারের মেয়ের সঙ্গে যে কোনো সময় এরকম ঘটনা ঘটে যেতে পারে। একটাই রাস্তা রয়েছে, হাতে আপনি পেয়ে যাবেন ক্যাশ 17 লাখ টাকা। কি বলবেন? আপনাদের তো মেয়েও নয়, ছেলে। একদমই সোনালি, আপনি যেটা বললেন, বিচার আপনারা নিজেই দেখছেন, 2005, আজকে 2012 আর আজকে 2025, প্রত্যেকটা ঘটনা মানে আমরা সত্যি না, আমাদের পরিবারটা মানে আমরা এখন দিশেহারা, পরিষ্কার কথা বলছি, সত্যিকারের দিশেহারা, কোনো ভাষা হারিয়ে ফেলছি। যে ঘটনাগুলো দেখছি, যে ঘটনাগুলোর সাক্ষী আজ পশ্চিমবঙ্গবাসী, এবং শেষ যে ঘটনাটা সারা পৃথিবী জেনে গেল, বিরলতম মানে পৃথিবীর বিরলতম ঘটনা, দৃষ্টান্তমূলক সাজাতে হওয়া উচিত ছিল, কিন্তু যে ঘটনার তোলপাড় হয়ে গেল সারা পৃথিবী, সেখানে দাঁড়িয়ে তার বিচার মানে ফাঁসি কেন হলো না? তাহলে এখানে তো আপনি বলেছেন, তবু আমি একটু রিপিট যদিও হয়, যে ঘটনাটা ঘটলো, যে সঞ্জয় রায় যাকে বলা হচ্ছে, সত্যিকারের কি সঞ্জয় রায় একা ছিল? আমি আসছি পরের বরুণ প্রসঙ্গে, সত্যিকারের কি একা ছিল? ঠিক কি করে সঞ্জয় রায় এতগুলো যে সিকিউরিটি সেটাকে একটার পর একটা পার করে চলে গেল, এবং সিসি ক্যামেরায় সেই জায়গাগুলো পুরো আসেনি, যেটা আমরা তথ্য আমরা যেটা পেপারে পেয়েছি, আপনাদের মিডিয়াতে পেয়েছি, জানি না কত। শুধু সিবিআইও বলেছে যে নির্দিষ্ট একটা সময়ের সিসিটিভি ফুটেজ নাকি অদ্ভুত একটা জাদু বলে, মায়া বলে হাওয়া হয়ে গেছে, সেটা নাকি কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। ঠিক আসল যে ঘটনা ঘটার সময় সিসিটিভি ফুটেজটা, সেখানে কজন ঢুকেছিলেন, কজন বেরিয়েছিলেন, তার কোনো তথ্য প্রমাণ, ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি। আজকে স্বর্ণালিদি আপনাকে বলি, আজকে যে মেয়েটা একটা স্বপ্ন নিয়ে এসেছিল, খুবই, তার বাড়িতে আমি গেছি, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটা মেয়ে একটা স্বপ্ন নিয়ে এসেছিল। তার কি দোষ ছিল? সে কিন্তু এসেছিল মানুষকে পরিষেবা দিতে, রুগীকে পরিষেবা দেওয়ার জন্য এসেছিল, সঠিক পরিষেবা যেন পায়। কিছু তথ্য হয়তো সে তার কাছে এসে গেছে, গোপন তথ্য, যেটা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, বা আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন, কিছু তথ্য সে জানতে পেরেছে। এটা কি তার কি অপরাধ ছিল? এবং আপনারও কি মনে হয় একই কথায়, বরুণ বিশ্বাসের মামলা দীর্ঘদিন ধরে লড়তে লড়তে বিভিন্ন দরজায়, আপনি বলেছিলেন এখানে শেষ মুহূর্তে তার রক্তাক্ত দেহটা পর্যন্ত ছুতে দেওয়া হয়নি আপনার পরিবারকে, আপনার বাবা পেছন পেছন দৌড়চ্ছিলেন সেই সময়তে, মনে হয়েছে কখনো ঠিক আজকে যেটা অভয়ের মা বাবার মনে হয়েছে যে আসলে প্রভাবশালী হতে হয়, না হলে মধ্যবিত্ত বাড়িতে, নিম্নবিত্ত বাড়িতে কোনো এরকম কোনো ঘটনা ঘটে গেলে তার বিচার পাওয়া যায় না সহজে? একদমই তাই, পাওয়া যাবে না। বরুণ বিশ্বাসের ঘটনার ব্যাপারে ও যেটা বললো, ওদেরও প্রায় 12 বার যে উকিল চেঞ্জ হয়েছে, আমাদের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি 7 থেকে 8 বার আমাদের উকিল চেঞ্জ হয়েছে। তদন্ত কে করছিল? তদন্ত সিআইডি তদন্ত করছিল, মানে রাজ্যের হাতে ছিল, একদম রাজ্যের হাতে। তদন্তের নামে সম্পূর্ণ প্রহসন হয়েছে, এবং সত্যি কথা বলতে আপনারা দেখেছেন, বরুণ মার্ডার হওয়ার পরের দিন বাংলায় যত রকম দৈনিক পত্রিকা, টিভি মিডিয়া আছে, সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী উনি বলে দিলেন কীভাবে তার মৃত্যুটা হয়েছে। তাহলে উনি যদি এতটাই জানতেন, তাহলে বরুণের মৃত্যুটাকে উনি আটকাতে পারলেন না? উনি রাতারাতি বলে দিলেন যে কারা কে মেরেছে। তাহলে তো কোশ্চেন এসে যায়, উনি এত ঘটনা কী করে জানলেন? কত বছরে 12 বার উকিল বদল হয়েছিল? 2012 সাল থেকে 5 জুলাই থেকে 7 থেকে 8 বার উকিল চেঞ্জ হয়েছে। শুধু তাই নয়, আমি আরেকটা কথা বলি আপনাকে, সব রেকর্ড বনগা করে আছে, আপনারা চাইলে সেখানে পেতে পারেন। যেটা যে উকিল আসামির পক্ষ হয়ে সওয়াল করেছে, সেই উকিল আবার আমাদের
বরুণের পক্ষ হয়ে সওয়াল করতে আবার অ্যাপ্লিকেশন করেছে। সেটা যখন হাতে একদম চোখে আঙুল দিয়ে যখন জাজকে দেখিয়ে দিলাম, এত বড় জঘন্য ঘটনা আমরা জানি না হয়েছে কিনা, সব তথ্য কিন্তু বন্ধ করে আছে। অসাধারণ। খুনির উকিল যে, যাকে খুন করা হয়েছে তারও উকিল সে, তদন্ত করছে কে? সিআইডি। 2012 থেকে কম করে 12 বার এখনো পর্যন্ত আইনজীবী বদল হয়েছে। আমি কিছুক্ষণ আগে কামদুনির কথা শুনছিলাম, 17 10 বছরে 15 বার উকিল বদল করা হয়েছে। এবং এই বরুণ বিশ্বাসকে না, যে যিনি শুটিয়া গণধর্ষণের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করা শুরু করেছিলেন, সেখানেও গণধর্ষণ রয়েছে। আমি লম্বা তালিকা একটা, হ্যাঁ প্রতিবাদ যখন বলেন একটু বলি, বরুণ যে প্রতিবাদটা গড়ে তুলেছিল, বরুণের মৃত্যুর 2-3 বছর পর্যন্ত কিন্তু কিছু প্রতিবাদী, কিছু এলাকার লোক আমাদের সঙ্গে ছিল। তারপর এখন বরুণের দিদি আর বরুণের দাদা আর কেউ নেই, আর কেউ নেই। সবাইকে এমনভাবে আমাদের পাশের থেকে নেওয়া হয়েছে, হুমকি হোক, ধুমকি হোক, প্রলোভন হোক, আমরা কাউকে, আমরা এখন আছি আমি আমার দিদি। এটাই হচ্ছে প্রতিবাদ। এই রাজ্যে প্রতিবাদ করতে গেলে তোমাকে একা করে দেবো, তুমি একা হয়ে যাবে, তুমি কোনো বিচার পাবে না। আজকের অভয়ের বাবা মা যে কথাগুলো বলছেন, আমি দেখছিলাম একটু একটা নোটিফিকেশান এলো যে ওনার বাবা বলছেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে, ওনাকে আর কষ্ট করে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে হবে না সঞ্জয়ের ফাঁসির জন্য, এই উপকারটুকু করতে হবে না, এটা না করলে চলবে। এটা আমরা দেখছি, আমাদের আমার মনে হয় প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী একমত হবেন, এই যে ঘটনাটা জঘন্যতম ঘটনা ঘটেছে, এটা একার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ডাক্তার সমাজ বলেছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য লোপাট 2 দিনের মধ্যেই সেই জায়গাটাকে ধুয়ে সাফ করা হলো। সঠিক জায়গায় আপনি পয়েন্ট করেছেন, কারণ অনেকেই বলছেন যে আসলে ফাঁসির জন্য বোধহয় বড় বেশি তারা আসলে রাজ্যের তরফ থেকে, কারণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব এপিসোডটাকে ক্লোজ করা যায়, যতদিন বেঁচে থাকবে ততদিন কোথাও টেনশন কাজ করবে, যদি আবার তদন্ত শুরু হয়, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট বাকি আছে, কোথাও কিছু করতে কেউ উঠে বেরিয়ে যাবে না তো, এত সুন্দর ফুল প্রুফ প্ল্যান ফাঁসি হয়ে গেলে আবার একটু চাপ হয়ে যাবে না তো। এটাও কিন্তু একটা শ্রেণী বলছে। শতবের কাছে আসছিলাম, অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম আমি শুরুতে, নিশ্চয়ই দেখেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে উনি কি কি করতে পারতেন, আর হাতে থাকার কালীন একাধিক ঘটনায় কি কি জিনিস আমরা এখনো পর্যন্ত দেখেছি। অন্যান্য অনেক ঘটনা ছেড়ে দিলাম, শুধুমাত্র আরজি করে ডে 1 থেকে প্রথম 5 দিনের মধ্যে যা যা কিছু ঘটেছে সবটাই তো ওনার হাতে ছিল নাকি? দেখুন, দাদা যে কথাটা বললেন, শেষ যে কথাটা দিয়ে, মানে যেটা বলে শেষ করলেন, আমি সেটা দিয়ে শুরু করছি। একজন অপরাধী আর্জি করে নাকি একাধিকজন অপরাধী? আমরা যদি বলি, যতবার বলার চেষ্টা হয়েছে ডক্টর সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে যারা যারা বলেছে এটা গ্যাংরেপ হওয়ার দিকেই ঘটনাক্রম ইন্ডিকেট করছে। বলা হয়েছে যে আমরা গুজব ছড়াচ্ছি, হ্যাঁ, পারসেপশন তৈরি করছি মানুষের মধ্যে, কত কথা, তার জন্য একে ডেকে পাঠানো, ওকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা, সব কিছু হয়েছে। আর যখন দেখা গেল যে সিবিআইও আলটিমেটলি সঞ্জয় রায় ছাড়া কারোর বিরুদ্ধে চার্জশিট জমা দিল না, তখন এদের এই কথাটা বলার কণ্ঠস্বর 4 গুণ বেড়ে গেল। আমি একটা ছবি দেখাই স্বর্ণালী, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, দর্শকরা যদি দেখতে পান, এই আরজি করের ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলটা করেছিলেন সেই মিছিলের ছবি। সেই মিছিলের পেছনে ব্যানারটায় কি লেখা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, দোষীদের ফাঁসি চাই। 5 দিন কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করার পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইনভেস্টিগেট করার পরেও কিন্তু উনি দোষীদেরই ফাঁসি চেয়েছিলেন। তখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে ওনারও কিন্তু ইনপুট এটাই ছিল যে একাধিক দোষী রয়েছে। পরে যখন বোঝা গেল যে আমি একজনকে বাদ দিয়ে বাকি আমার ভাই ভাইপোদেরকে বাঁচিয়ে নিতে পারবো, এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকিদেরকে বাঁচিয়ে নিতে পারবো, তখন আস্তে আস্তে তখন তীরটা আমাদের দিকে ঘুরে আসলো যে আমরা গ্যাংরেপ বলছি মানে নাকি পারসেপশন তৈরি করার চেষ্টা করছি। এবার যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, এই যে কথাটা উনি বললেন না, যে একই উকিল, সে বরুণ বিশ্বাসের পরিবারের হয়ে ওকালতি করছে, সে আবার খুনির হয়ে ওকালতি করছে, এটা ওই উকিলকে দেখে আমরা অবাক হচ্ছি কেন? আরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো এমন এক উকিল, যিনি আমাদের রাজ্যে ধর্ষকেরও উকিল, আবার ধর্ষিতারও উকিল। উনি লোক পাঠিয়ে ধর্ষণ করাচ্ছেন, মুখ বন্ধ করছেন, আবার উনি আবার ধর্ষিতার হয়ে ধর্ষকের ফাঁসি চাইবেন বলে নাকি আবার হাইকোর্টে অ্যাপিল করবেন বলে বলছেন। সমস্ত ঘটনায় সাপ হয়ে প্রথমে দংশাবো, তারপর ওঝা হয়ে ঝাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজনীতিটা করে আসছেন। আমি 17 মা অ17 মা। 3 নম্বর কথা আমি বলছি, যে মন্ত্রীর কথা উনি বললেন, আমি নাম করেই বলছি, আমার মনে আছে ওনার দিদি প্রমীলা বিশ্বাস, স্বর্ণালী তোমাকেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক আমার ভাইয়ের এই খুনের পেছনে দায়ী। আমি নাম করে বলছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার হাতে থাকলে আমি এই করে দিতাম, সেই করে দিতাম, জ্যোতিপ্রিয় মল্লিক তো আপনার হাতে ছিল। বরুণ বিশ্বাসকে খুন করানোর পরে আপনি জ্যোতিপ্রিয় মল্লিককে কী করলেন? রাজ্যের মন্ত্রী করলেন, তাই তো? এবং মন্ত্রী করলেন, 10 বছর মন্ত্রী করে রেখে দিলেন। কদিন আগে বেল পেয়ে বেরিয়েছে, গতকাল বিধানসভা থেকে পেন্ডিং মাইনে তুলেছে, এবার হয়তো পেন্ডিং দপ্তরটাও বুঝে নেবে আপনার কাছ থেকে। আপনি এটা করলেন তো? আমি মনে করাচ্ছি যে রিজওয়ানুর রহমান মারা গেছিল, সে খুন হয়েছিল বা সুইসাইড করেছিল, আজ অব্দি তো তার সঠিক মীমাংসা হলো না। রিজওয়ানুর রহমানের সুইসাইড লেটারে যার নাম রয়েছে,
সুইসাইড লেটারে নাম আছে যে জাভেদ খানের, সে তো আপনার হাতে ছিল। আপনি কি করলেন সেই জাভেদ খানকে? রাজ্যের মন্ত্রী করে রেখে দিলেন। আপনার হাতে থাকলে তো আপনি এই করেন। এই যে কামদুনি নিয়ে আলোচনা হচ্ছে, ভারতে এরকম ঘটনা পাবে যে লোয়ার কোর্ট কাউকে ফাঁসি সাজা দিয়েছে, হায়ার কোর্ট তাকে সেটাকে যাবজ্জীবন করে দিয়েছে, কিন্তু ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেছে। তুমি স্বাধীন ভারতে এরকম উদাহরণ দেখাতে পারবে না। একদম। এবার আমি কথাটা এই কারণে বলছি, আমাদের এটা মনে রাখতে হবে, কামদুনির ঘটনার এই হাইকোর্টের জাজ যেদিন রায়টা দিচ্ছেন, সেই দিন উনি আক্ষেপের সঙ্গে, খালি রায়টা দিয়েছেন বললে ভুল হবে, আক্ষেপের সঙ্গে উনি একটা কথা বললেন যে আমি এই 4 জনকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ এদের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ সিআইডি আমার কাছে এনে উপস্থিত করেনি। সিআইডি তো আপনার হাতে ছিল, আপনি উপস্থিতটা করলেন না বলে, আপনার সিআইডি উপস্থিত করলো না সে সঠিক তথ্য প্রমাণ বলে, আজকে ফাঁসির আসামি বাড়িতে বসে এখন এসি ঘরে বসে টিভিতে আরজি করে ধর্ষণ কাণ্ড দেখছে। আমি বলছি এই আপনার হাতে থাকার ফলে তো এই ঘটনাগুলো ঘটেছে। এখন আপনি কি একটা অপরাজিতা বিল, আজকে দেখলাম বলছে যে কেন্দ্র সরকার ফেলে রেখে দিয়েছে অপরাজিতা বিল। আরে রেপ মার্ডার যে করে তাকে ফাঁসি দেওয়ার জন্য আপনার ঢপের বিল লাগে? দিল্লির ধর্ষণ থেকে শুরু করে পশ্চিমবাংলায় ধনঞ্জয়ের ফাঁসি, এগুলো হয়নি, তার জন্য আপনার বিল লেগেছে। এই সমস্ত ফালতু কথা বলে বাস্তবতা থেকে তো মুখ ঘোরালে হবে না। আমার শেষ কথা এখানে দেখো, আমি জাস্ট লাস্ট একটা কথা বলছি। দেখো উনি যেটা জোরে আজকে কথাটা বলছেন না, আমরা জানি যে সাম্প্রতিককালে আরজি করেরই আগে পরে কতগুলো ঘটনা ঘটেছে, জয়নগর থেকে শুরু করে এরকম একটা দুটো ঘটনা যেখানে কিনা সত্যি কনভিকশন হয়েছে। আরজি করের কিছুদিন পরে জয়নগরে যেখানে কিনা ফাঁসি সাজা হয়েছে। এবার আমি পরিষ্কার এখানে বলছি স্বর্ণালী, জয়নগরে কেন ফাঁসির সাজা হয়েছে? ওখানে অভিযুক্ত যে তার সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগ পাওয়া যায়নি বলে। আর কামদুনি থেকে শুরু করে বরুণ বিশ্বাসের ঘটনা থেকে শুরু করে রানাঘাট থেকে শুরু করে মধ্যমগ্রাম থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে একটার পর একটা ঘটনায় অপরাধী কেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? তার কারণটা হচ্ছে ওখানে অপরাধীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল বলে পশ্চিমবাংলায় তাদের কোনো শাস্তি হয়নি, কোনো বিচার হয়নি। এইটা হচ্ছে সোজা বাংলা কথা। এইখানেই আমি লাস্ট একটা এখানেই এই কথাটা বলছি। দেখো আমার একটা অভিজ্ঞতা বলছি, এই সিবিআই তখন চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে, এই তখনও রায়টা আসেনি। আমি ফেসবুকে না আমার দেখা একটা ঘটনা তোমায় বলছি। একটি মেয়ে, আমি দেখলাম কেউ তার স্ট্যাটাসটা শেয়ার করেছিল বলে আমার কাছে তার নোটিফিকেশন এলো। আমি তার নামটা অবশ্যই বলবো না, বলাটা ঠিক নয়। সে তার নিজের সঙ্গে হওয়া একটা হেনস্থার ঘটনাটা লিখেছে, যে তাকে কীরকমভাবে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, দিনের পর দিন তাকে টর্চার করা হয়েছে। তাতে একজন কমেন্ট করেছে যে এটাকে নিয়ে পুলিশের কাছে যাও, অভিযোগ করো তুমি। তাতে সেই ভদ্রমহিলা উত্তর দিচ্ছেন, আরজি করের মতো এত বড় ঘটনা ঘটার পরে পশ্চিমবাংলায় যদি দোষীরা ছাড়া পার পেয়ে যায়, তাহলে আমার এই ঘটনার কি বিচার হবে? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে খালি 1 2 5 জনের শাস্তি না পাওয়ার প্রশ্ন না, এই যে পশ্চিমবাংলায় আজকেই ঘটনা ঘটেছে, একজন মহিলাকে জমি দখল করার জন্য বিবস্ত্র করে মারা হয়েছে। সেই মহিলা পুলিশের কাছে না গিয়ে তিনি আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা করেছেন? কেন তিনি জানেন আমাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে মারার পরে যদি পুলিশের কাছে যাই আমি বিচার পাবো না, আত্মহত্যাটাই আমার একমাত্র পথ। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এমন ট্রেন্ড সেট করলেন যে এবার কোনো মহিলার বিচার চাইতে থানায় যাবে না, তারা আত্মহত্যা করবে। এরপর এর উত্তরে রাধামোহন কি যুক্তি নিয়ে আসবে? তার আগে আমি কেয়াদির কাছে আসছি। অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে তিনি নাম্বার দিয়ে এসেছেন আজকে, যে পুলিশের কাছে আপনারা জানাবেন অঙ্গনওয়াড়ি কর্মী যারা সামান্য আবাসের হিসেব মেলাতে পারে না, আত্মহত্যা করতে হয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে হয়, তারা নাকি এলাকায় কোথাও কেউ ধর্ষণ কিছু হলে বা কেউ কিছু দুষ্টুমি করলে, যেরকম সন্দেশখালী থেকে বলে এলেন, কেউ দুষ্টুমি করলে বেশি প্রশ্রয় দেবেন না, দুমদাম সেখানে সেখানে পিঠে বানাতে যাবেন না। এগুলো কি হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছি আমরা? কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? এত লম্বা তালিকা পড়ে শোনালাম, এত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, কিছু করা গেল না। এখন খুব সহজে বলা হচ্ছে সিবিআই এর কেড়ে নিয়েছে বলে তদন্তটা, সেই জন্য এক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়া গেল না। দেখুন, সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হয়তো অতটা তারা সক্ষম নন যে নিজেদের ইচ্ছে মতন রায়টা করিয়ে নিয়ে আসতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পারেন, সেই কারণে তিনি বলেছেন গতকালই যে আমি হলে রায় করিয়ে নিয়ে আসতাম। তার ইচ্ছে মতন, তার পছন্দ মতন রায় কীভাবে করা যায় আমাদের অন্তত জানা নেই। আমার মনে হয় রাজ্যবাসীও এই বিষয়ে একটু ধোঁয়াশা রয়েছে। আমি চলে আসি পুলিশের প্রসঙ্গে। আপনি যেটা দিয়ে শুরু করলেন স্বর্ণালী, আমরা কোন পুলিশের কথা বলছি? ঠিক আজকের দিনেই গতকালই আবার একটা এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে একটা 13 বছরের বালিকার সঙ্গে বাসন্তীতে। তার দেহ ধর্ষণ করে খুন করে পুঁতে রেখেছিল, পুলিশ 12 দিন খুঁজে পায়নি। আমরা কথা বলছি কার কথা? এখানে বরুণ বিশ্বাসের দাদা রয়েছেন, এখানে কামদুনির প্রতিবাদী রয়েছেন। আপনার মনে আছে বারাসাতে সেই রাজীব দাস, তাকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনা 2011-য়। তারপরে কি হয়েছে? আমরা বলছি এতগুলো ঘটনা ফাঁসির সাজা হয়েছে। এখন আমি শুনছি তৃণমূলের বিভিন্ন লোকেরা বলছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কুলতলির ঘটনা বা গুড়াপ বা ফাঁসি দেওয়ায় ফাঁসির ঘটনা হয়েছে, ফাঁসির সাজা শোনানো হয়েছে। আমি একটা প্রশ্ন করতে চাই, ফাঁসির সাজা তো হয়েছে, কটা কার্যকর হয়েছে? উত্তর হচ্ছে 0। উত্তর হচ্ছে কামদুনি। লোয়ার কোর্টে ফাঁসি হয়ে যাওয়ার পরে আপার কোর্টে অর্থাৎ হাইকোর্টে সেই ফাঁসির আসামিগুলো, কনভিক্টেড আসামিগুলো
পায়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, পায়ে পা তুলে তারা এখন এই আরজি করের কেসের মজা দেখছে। তার কারণ যেগুলো ফরেন্সিক এভিডেন্স সেগুলো সংরক্ষিত করা হয় না, ইচ্ছাকৃতভাবে সংরক্ষিত করা হয় না, যেটা ঘটেছে আরজি করের কেসে। বারে বারে বলছেন সিবিআই কি করেছে, সিবিআই করেছে বলে অন্ততপক্ষে সঞ্জয় রায়কে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া গেছে। আর যদি এই রাজ্যের পুলিশ যদি তদন্ত করত, মনে রাখতে হবে সঞ্জয় রায়ের পরিচয়টা কি স্বর্ণালী, তিনি কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার। সে কি বাইক ব্যবহার করতে, যেই বাইক সে হতে পারে সেটা নিয়মের একটা ব্যাপার, প্রোটোকলের আন্ডারে, কিন্তু বাইকের রেজিস্ট্রেশনটা কার নামে? কলকাতা পুলিশ কমিশনারের নামে। সে থাকতো 4th ব্যাটালিয়নে, একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারের তার এই ক্ষমতা, শুধু এবং শুধুমাত্র আরো বড় মাথা, আরো বড় দুষ্টমিষ্টি। এই তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগগুলো বারবার আসছে, সিবিআই চার্জশিটও আছে, সেগুলো কবে হলো, সেগুলো কার হাত ধরে হলো, কার হাতে তখন ছিল, ভাঙচুর চালানো হলো, কার হাতে ছিল সেই সময়তে? সন্দীপ ঘোষকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়নি, টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়নি, আমি 10 সেকেন্ড নেব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পুলিশের কথা, কোন পুলিশের কথা? গতকালের যে রায়টা খুঁটিয়ে দেখলে দেখা যাবে রূপালী মুখোপাধ্যায়, যিনি কিনা টালা থানার অ্যাসিস্ট্যান্ট ওসি, তিনি তার হাতে যে অভয়ার যে মোবাইলটা, সেই মোবাইলটা ফেলা রাখা ছিল এবং সেটা ট্যাম্পারিং হয়েছে কিনা সেই মোবাইলের সঙ্গে অনারেবল জাস্টিস তিনি শিওর নন। এই পুলিশ, যে পুলিশের অভিযুক্ত ছিল যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে, সেই পুলিশ অভিজিৎ মণ্ডলকে কেন হাসপাতাল ভর্তি নিল না, সেই ক্ষোভ ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ কথা বলবো, এই যে সন্দীপ ঘোষ নিয়ে এত কথা হচ্ছে, এই সন্দীপ ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিল এবং পরবর্তীকালে তাকে এই মুহূর্তে সে কিন্তু এখনো জেলে আছে। কি মামলায়? দুর্নীতির মামলায়, তরুণজ্যোতি তিওয়ারি করা মামলায়, সেই মুহূর্তে এখনো জেলে পড়ে আছে। কারণ কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছি স্বর্ণালী, এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো মুভমেন্ট করা যায়নি। কেন জানেন? কারণ রাজ্য সরকারি কর্মচারী হিসেবে তাকে যে নির্দিষ্ট তাকে স্যাংশন দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে, সেই ছাড়পত্র এখনো দেওয়া হয়নি। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সন্দীপ ঘোষ বা দুর্নীতি টলারেট করি না, জিরো, আমি হচ্ছি সততার প্রতীক, অন্যদিকে দুর্নীতিগ্রস্ত সন্দীপ ঘোষকে সেফগার্ড করা হচ্ছে। পরিশেষে একটা বাংলা প্রবাদ, গেরস্তকে বলো সাবধানে থাকতে, চোরকে বলো চুরি করতে, এটাই মনে হয়। রাধাবাবু, আজ আমি জানি কি সত্যি হয়তো কিছু বলার নেই আজকে আপনাদের, কিন্তু তবু বলবো যে এই ধরনের মিথ্যে কথাগুলোর বলার কি মানে? আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এই ধরনের বয়ানগুলো আমরা পাচ্ছি, একের পর এক দোষীরা এইভাবে কোথাও বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, মানুষের মনে কোথাও কোনো ভয় নেই, উল্টে কনফিডেন্স পাবে এরপরে কোথাও অপরাধীরা, যে এরপর আমরাও পার পেয়ে যেতে পারি। এবং হাতে নাতে গরম উদাহরণ হচ্ছে গতকাল কিছুক্ষণ আগে কেয়াদি বললেন বাসন্তীতে, সেখানে মাটি খুঁড়তে গিয়ে এক নাবালিকার, এক কিশোরীর দেহ, ক্লাস 8-এর ছাত্রী, তার অর্ধনগ্ন দেহ বেরিয়ে এসছে। এখনো পর্যন্ত পুলিশ বলতে পারছে না 24 ঘন্টা হয়ে গেছে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে কিনা। কি জায়গায় দাঁড় করাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের? দেখুন, আমাকে একটু বলতে দেবেন, ঠিক আছে? দেখুন, ধর্ষণ মানে খুব মানে এটা মানা যায় না, ইটস ইনটলারেবল এটা। কিন্তু জিনিসটা হচ্ছে, দেখুন আমি একটা কথা বলি, কামদুনি থেকে স্টার্ট করছি। কামদুনিতে কে লয়ার ছিলেন? অ্যাপেলেন্টে যে অ্যাকিউজড, অ্যাপেলেন্ট মানে অ্যাকিউজ আপিল করেছিল, আমাদের এক্স সলিসিটর জেনারেল সেন্ট্রাল গভর্নমেন্টের, উনি অ্যাকিউজডের হয়ে দাঁড়িয়েছিলেন। আমার কাছে অর্ডার হয়। লয়ার অ্যাপয়েন্ট কে করেছিল? অ্যাকিউজ করেছিল নিশ্চয়ই, কিন্তু লয়ার নিল কেন মামলা? তিনি এখন আমাদের স্টেট গভর্নমেন্টেও আছেন। যাই হোক, এবার আমি চলে আসি আমাদের এই মামলাতে। আমি বুঝতে পারলাম না লয়ার নিল কেন মামলা, আমি বুঝতে পারলাম না। না লয়ার 10 বছরে 15 বার লয়ার চেঞ্জ হয়েছে কেন? লয়ার চেঞ্জ যে 10 বছরে 15 বার চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে স্টেটের। আমি অ্যাপেলেন্টের কথা বলছি, অ্যাপেলেন্ট হচ্ছে অ্যাকিউজড, যেটা আমরা অ্যাপেলেন্ট বলি। অ্যাকিউজড যে লয়ার ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, উনি সলিসিটর জেনারেল। মানে আপনি বলছেন যে কেন্দ্র থেকে লয়ার দিয়েছিল ওকে? উনি আগে সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট। আরে তার মানে কি? আমি বলুন না, আপনি বলুন না যে বিজেপি সরকার, বলুন না নরেন্দ্র মোদি ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার আছে। আচ্ছা, একটা কথা বলুন, আমরা তো হ্যাঁ এবার বলে নিতে দিন, মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, না বলতে দিলে মানে বোঝানো যাবে না। আমাদের এখানে 4 দিন ইনভেস্টিগেশন করলাম কলকাতা। আরে কার কি নেটওয়ার্ক আছে লাইনে? বলতে দিন, একটু কাইন্ডলি বলতে দিন, না বলতে দিলে সবাইকে বলতে দিচ্ছেন, আমাদের দ্বারা বলতে দিচ্ছেন না। আর শুধু বলছেন মুখ্যমন্ত্রী দোষ আছে। মুখ্যমন্ত্রী কি বিচার করছেন? মুখ্যমন্ত্রী কি বিচার করছেন নাকি? একজনই লয়ার, সে কি করে অপরাধীরা হয়? কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে সিট গঠন হয়েছিল, সেই সিট গঠনে সঞ্জয় রায়কে ধরা হয়ে অ্যারেস্ট করা হয়েছিল। আর সিবিআই আফটার ইনভেস্টিগেশন, আফটার টেকিং স্টেটমেন্ট, আফটার টেকিং কনফেশন and after taking footage, CCTV footage,
এফআইআর কখন দায়ের করা হয়েছে? একটু বলে নিতে পোস্টমর্টম বলুন না, তাহলে আপনি বলুন, তাহলে আমার কেন ডেকেছেন? একটু বলতে দিন না, মুখস্থ নেই, মুখস্থ নেই, আপনি ভুল বলছেন। এটা টালাখানা ওসি কখন এসেছে? সিসিটিভি সব স্টেটমেন্ট চার্জ ফ্রেমিং এর টাইমে সিবিআই নিজে বলেছে যে আমরা সঞ্জয় রায়কেই কনফিউজ করেছি। সিবিআই বলেছে ডিসটর্টেড ফাইল। একটু বলে নিতে খোলেনি, হার্ড ডিস্ক থেকে ওই পেন ড্রাইভ খোলেনি। যখন বলছিল তখন তো আপনি আটকাননি। আপনি তো একটু আমার বক্তব্যটা বলতে দিন। আপনাকে পাল্টা প্রশ্ন করব না, কাকে করব? পাল্টা তো বলে নিতে দিন, তাহলে পাল্টা প্রশ্ন করবেন আপনি। বলুন, ফ্যাক্টটা তো বলে নিতে দিন। যেটা 4 দিনের পর, 4 দিনে যেটা সিট গঠন হওয়ার পর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যাকে ন্যাপ করলো, মানে যাকে ধরলো, অ্যারেস্ট করলো, তা সে হলো সঞ্জয় রায়। তারপরে সিবিআই হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে ইনভেস্টিগেশন আরম্ভ করলেন। না, ইনভেস্টিগেশন করার পর বাকি দুজনকে ধরলেন, অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষ। এরা সন্দীপ ঘোষ কারাপশনে এলো। একটু বলে নিতে দিন, গল্পটা বলে দিন। জনগণ না জানে না, উত্তর পেলাম না। আপনি বললেন না যে রাজ্যের হাতে থাকলে রাজ্য কি কি ব্যবস্থা নিতে পারতো, তার উত্তর পাওয়া যাচ্ছে না। কলকাতা পুলিশ যেটা আপনি একই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটাই কিন্তু নতুন কিছু নেই। সিবিআই কিন্তু এগুলো মুখস্থ আমাদের। সিবিআই কিন্তু সঞ্জয় রায়কে পেয়েছে। সময় একদম শেষ। আর আমরা দুজনকে ডেথ পেনাল্টি করেছি, কিন্তু আপনি বলুন ইউপি সরকার আর মধ্যপ্রদেশ সরকার যে রেপ হওয়ার পর আমি যে কথাটা এর আগে হলো, আমি যেটা বলছিলাম যে এর আগে যেটাকে নিয়ে কথা হলো, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রমাণ লোপাট করা হয়েছে। কিন্তু আমাদের কাছে এইটা একটা প্রশ্ন, এই সিবিআই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পুলিশের ভূমিকা নিয়ে, দাদা আপনার খারাপ লাগবে, সুপ্রিম কোর্টে পুলিশের ভূমিকা নিয়ে এই সিবিআই যা মুখবন্ধখামে জমা দিয়েছিল, তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন যে আমি আমার 30 বছরের এই ঘটনা, কিন্তু আমাদের কাছে কিন্তু আমাদের কাছে এইটা প্রশ্ন যে এইটা সিবিআই খামে করে সুপ্রিম কোর্টে দিতে পারলো, সেইটা কেন চার্জশিট করে শিয়ালদা করে দিতে পারলো না? এইটার উত্তর কিন্তু পেলাম না। এখান থেকে শেষ করছি, একদম সময় শেষ আজকে, একদম সময় শেষ। আমি এখানেই শেষ করছি। একটা বিরতি নিয়ে আমি ফিরে আসছি এই প্রশ্নটা রেখেই যে সত্যি সত্যি এগুলো নিয়ে আলোচনা এর আগামী দিনেও চলবে, কিন্তু এর উত্তর, এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে। তার হাতে থাকলে তিনি কি কি করতে পারতেন। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।